মেঘালয়তে যদি আপনারা এই রুটে আসেন, আমার মতো এরকম বোকামো, মানে নিজেকে গালাগালি দিতে ইচ্ছে করছে, এই বোকামোটা যেন কেউ প্লিজ না করেন। মেঘালয় সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাস্তার কন্ডিশন খারাপ হওয়ায় প্রথম পর্বে আমরা কলকাতা থেকে রওনা হয়ে জলপাইগুড়ির ফুলবাড়িতে পৌঁছেছিলাম অনেক লেটে। আজকে দ্বিতীয় পর্বে আমরা সেখান থেকেই রওনা হয়ে চলেছি ওয়ারিচোড়ার দিকে মেঘালয়তে। শেষের খারাপ রাস্তাটুকু অ্যাভয়েড করার জন্য আমরা থেকে গেছিলাম আসামের দুধনই নামক একটি জায়গায় এবং আমাদের জনপ্রতি খরচা পড়েছিল প্রায় 250 টাকা। চলুন দেখাই কিভাবে। এই হোয়াটসঅ্যাপ ইউটিউব, আমি সুব্রত আর আপনারা দেখছেন বিয়ন্ড মাইলস্টোনস। গুড মর্নিং, সকাল এখন 8টা বাজে। আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। এবার প্ল্যানটা বলি। কালকে রাতে যদি আমাদের লেট হয়েছে এখানে আসতে, আমরা কালকে এসে পৌঁছেছি ফুলবাড়ি। কালকে আমরা ছিলাম গুলাব রিসর্টে। বাকি এটা আমাদের টিম, ওদিকে হচ্ছে শ্রীরূপ উইথ মেটিয়ার 350, এটা হাই করে দে। এটা হচ্ছে ঋষভ উইথ বিস্টম 250, আর এদিকে হচ্ছে রিনা উইথ হার স্পিড 400, আর আমি পিলিয়ান। তো আমরা আজকে বেরিয়েছি ফুলবাড়ি থেকে। আমরা মেঘালয় এন্টার করব। শিলং ওই জায়গাগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করছি, জাস্ট শিলং ছুঁয়ে শিলং হাইওয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব। আমাদের টার্গেট হচ্ছে ওয়ারিচোড়া। ইয়েস, ইনস্টাগ্রামে যেটা এখন বেশ ফেমাস হয়েছে, অ্যান্ড শুধু ফেমাস মানে নামেই হয়নি, জায়গার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। 90% চান্স হচ্ছে আজকে আমরা ওখানে পৌঁছাতে পারবো না। 90% কেন, 100%ই। আমরা ওয়ারিচোড়া হোমস্টেতে কল করেছিলাম, তো ওনারা বললেন যদি সন্ধ্যাও হয়ে যায় সে সময় রিস্ক না নিতে, কারণ রাস্তার অবস্থা খুব খারাপ। তো আমরা যাওয়ার পথে আজকে এক্সপ্লোর করবো যে ওয়ারিচোড়া থেকে সবথেকে ক্লোজেস্ট কোথায় থাকা যায়, যেখানে সেফলি পৌঁছানো যায়। বাইক নিয়ে যেহেতু যাচ্ছি, পেট্রোল কোথা থেকে পেয়ে যাবো, বা যাতে ফিউলের কোনো প্রবলেম না হয়, ওইখানে থেকে গিয়ে কালকে সকালে আমরা ওয়ারিচোড়া এক্সপ্লোর করব। তো মোটামুটি আপকামিং দুটো ব্লগের আইডিয়া আপনারা পেয়ে গেলেন। আমাদের প্ল্যান ছিল সকাল 6টায় বেরোবো, কিন্তু যেহেতু এখানে পৌঁছাবার প্ল্যানটা ডিলে হলো, সেটার কনসিকুয়েন্স কিন্তু ব্যাক টু ব্যাক চলছে, মানে একটা চেন রিয়াকশনের মতোই চলতে থাকে যখন আপনার প্ল্যানের স্টার্টিংটা একটু গড়বড় হয়। কালকে যেহেতু আমরা 11:30 নাগাদ পৌঁছেছি, এখানে খাওয়ার জোগাড় করে সব করে ঘুমাতে ঘুমাতে প্রায় 2টো বেজেছে। তো শ্রীরূপ বলেছিল এখান থেকে সকাল 6টায় বেরোবে, 5টায় উঠবে। আমি তারপর দেখলাম আর কেউ ওঠেনি, তাই আমি উঠে ফ্রেশ হয়ে বাকি সবাইকে ডাকলাম। এখন জানতে পারছি ও নাকি উঠে গেছিল 6টা 15-তে, উঠে মনে হলো শরীর ঠিক লাগছে না, তাই জন্য ঘুমিয়েও পড়েছে। মানে বাকি কাউকে যে জানাই বা কিছু, ওকে চুপচাপ চেপে যাও, সো যাও। সকালে ওঠা আবার বলছে আমার মনে হচ্ছে প্ল্যানটা একটু এদিক ওদিক হয়ে গেছে। বলেন, আমারও সেম কেস হয়েছে। আমি 6টার সময় উঠে গেছি, দিয়ে দেখছি ও ঘুমিয়ে আছে। ঠিক আছে, আমি একটু ঘুমিয়ে নি, আর ভাল লাগছে না। দিস আর মাই রাইড মেটস। বাট হ্যাঁ, অ্যাটলিস্ট চকোপটের স্বীকার করলেও ভালো লাগলো। আজকে যদি আমরা 6টাতেও বেরোতাম তাহলেও খুব ডাউট ছিল পৌঁছাতে পারতাম কিনা। দ্যাট ইজ দ্য মেন রিজন। অ্যাকশন রিয়াকশন চেন রিয়াকশন কিছুই এখন হচ্ছে না। চলুন রাস্তায় বেরোই, হাইওয়েতে কিছু একটা খেয়ে নেবো, আর তাড়াতাড়ি যতটা পারবো ক্লোজেস্ট পৌঁছে থাকা জায়গাটা এক্সপ্লোর করি। লেটস গো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ককপিট। তো স্টার্ট দি গাড়িটাকে। একটা কথা বলতে চাই, কালকে এই স্পিড 400টা যা পারফর্ম করেছে, রাত্রিবেলা যখন গ্র্যাভেল আর ধুলোয় মাখা রাস্তা ছিল, পুরো যখন এই মেঘের মতো ধুলো উঠছিল আর গার্ডটা আছে কি নেই কিচ্ছু বুঝতে পারছি না, সাসপেনশন আর বাইকটার এবিএস থেকে শুরু করে এভরিথিং যা পারফর্ম করেছে অসাধারণ। ইভেন মাঝখানে একটা ট্রাক সাডেন ব্রেক করেছিল, এই বাইকটা না থাকলে কালকে নিঘাত অ্যাক্সিডেন্ট করতাম। দারুণ পারফর্ম করেছে, মানে আমি ব্লোন অ্যাওয়ে যাকে বলে। এক্সপেক্ট করিনি এতটা ভালো পারফরমেন্স একটা স্ট্রিট বাইকের থেকে। ইট ওয়াজ এ মিক্সচার অফ স্ট্রিট অ্যান্ড অ্যাডভেঞ্চার। তো কনফিডেন্স লেভেলটা এখন সুপার হাই। কালকে আমরা ছিলাম এখানে গুলাব লজ, এই ফার্স্ট ফ্লোরের এই রুমটাতে। এটাতে বোধহয় রিনা ছিল, আমরা ছিলাম ওই দিকটাতে। তো বেশ ভালো জায়গা, সস্তা টিকাও। আমাদের খরচা পড়েছিল পার রুম 700 টাকা, আর ওর রুমটা যেহেতু সিঙ্গেল বেডেড ছিল ওটা বোধহয় 600 টাকা পড়েছিল। ফুড এনারা অর্ডার করে দিয়েছিলেন, এনাদের মেনু দেখেছিলাম যেটুকু, এনাদের ফুড কিন্তু যথেষ্ট অ্যাফোর্ডেবল অ্যাজ ওয়েল। কিন্তু যেহেতু অত রাতে এসেছি, এনাদের নিজস্ব রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেছিল। জার্নি স্টার্ট করে দিয়েছি, রোদ এখন পুরো মাথার উপরে, ভালো গরম আছে। রাত্রিবেলা যেরকম ভালো ঠান্ডা ছিল, মানে কথা বললেও মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছিল, সকালবেলা বেশ গরমই আছে। এখন রয়েছি ন্যাশনাল হাইওয়ে 27-এ। স্পিড 400 আজকে মারাত্মক পারফর্ম করছে। একটু আগে একটা ব্রিজের উপর থেকে এলাম, ছোটোখাটো গাড্ডা ছিল, জাস্ট গ্লাইড করে বেরিয়ে এলো, কিচ্ছু ফিল করতে পারছি না। আমার ফাইন্ডিং হচ্ছে গাড়িটাকে যদি আপনি সোলো চালান উইথিন সিটি, সাসপেনশন ভালো, বাট একটু স্টিফার সাইডে, সেটাকে যখন হাইওয়েতে নামাবেন, তার সাথে যদি পিলিয়ন বা
ট্রাভেল করার জন্য যে লাগেজটা অ্যাড হয়, যখন পিছনে ওজন অ্যাড হচ্ছে, আমার যেমন স্যাডেল স্টেট অ্যাড হয়েছে, দুটো স্যাডেল ব্যাগ রয়েছে, পিছনে একটা টেল ব্যাগ রয়েছে, রিনা আমার গাড়িতে বসা, ও যদি নাও থাকতো অ্যাডেড লাগেজটার জন্য সাসপেনশনটা আরো বেটার কাজ করতে শুরু করে। ফাটাপুকুর আর হচ্ছে জলপাইগুড়ি এই রাস্তাতেই পড়ছে। জাস্ট ক্রস করলাম পানিকৌড়ি টোল প্লাজা। টোল প্লাজাতে ঢোকার ঠিক মুখেই 3-4টে বাইক মানে এত বাজেভাবে চালিয়ে গেল অপোজিট ডাইরেকশনে, একজন আমার এদিক থেকে বেরিয়ে গেল, একজন এদিক থেকে বেরিয়ে গেল। ওরা ভাবছে কি বিশাল হিরোইক ডিড করছে। প্রবলেম হচ্ছে ওদের জন্য অন্য লোকে ভোগে। আজকে এই যেভাবে ওরা কাট করে বেরোলো, আমার যদি সামহাও লাগতো, ইমাজিন করে দেখুন কলকাতা থেকে বাড়ি ছেড়ে, বাড়িতে অসুস্থ বাবাকে রেখে এত দূর এসে আজকে এই দুটো ছাপড়ির জন্য যদি উড়ে যেতাম, রিগ্রেটটা ভাবুন জাস্ট। আজকে এই রাস্তাটা দিয়ে আমরা পুরো ডুয়ার্সকে মাঝখান দিয়ে চিড়ে দিয়ে বেরিয়ে যাবো। ময়নাগুড়ি, ধূপগুড়ি, তারপর হচ্ছে লাটাগুড়ি, সব এই রাস্তায় পড়বে। ধূপগুড়ি থেকে মনে পড়লো আমার একটা মেয়ের সাথে আলাপ হয়েছিল, ওর নাম হচ্ছে হেমশ্রী। রিসেন্টলি খাদান মুভিতে একটা গান গেয়েছে, শি ইজ এ সিঙ্গার। ও আর ওর আরেক বন্ধু সুদীপ দুজনে গিয়েছে। তো ওর বাড়ি ধূপগুড়িতেই। আগে বলতো সুব্রত দা আমি বাড়িতে আসলে একবার এসো ধূপগুড়িতে। তো এখানে এসে এখন মনে পড়ছে ওর কথাগুলো। অলরেডি ময়নাগুড়ি ঢুকে গেছি। ময়নাগুড়ি পুলিশ স্টেশনের নাম রয়েছে ওখানটায়। বাদিক থেকে একটা রেলওয়ে ব্রিজ বেরিয়ে গেছে, ব্রিজের নিচ থেকে চলে গেছে তিস্তা নদী। জাস্ট পেরিয়ে গেলাম তিস্তা নদী, উপরে ছিল এটা জলপেশ সেতু, নামটা আমার জানা ছিল না, ওইখানে দাঁড়িয়ে দেখলাম নামটা লেখা রয়েছে। এই জায়গায় ড্রোনটা ওড়ানোর সময় যখন তারটা দেখতে পেয়েছি, ততক্ষণে অনেক লেট। ড্রোন তখন ফুল স্পিডে এগিয়ে চলেছে, আর আমার চোখে রয়েছে সামনে ব্রিজ থেকে যাওয়া ট্রেনটা। খুব কষ্টে বেঁচেছি, থ্যাংক গড ড্রোনটা লাইনের সোজাসুজি ছিল না। জাস্ট পেরোলাম হাসলুডাঙ্গা টোল প্লাজা। ধূপগুড়ি 19, ফালাকাটা 42, আলিপুরদুয়ার 80। এখান থেকে ডিস্টেন্স। ময়নাগুড়ি আমরা জাস্ট পেরিয়ে এসেছি। মেন রোড থেকে লেফট সাইড নিয়ে ময়নাগুড়ি ঢুকতে হতো, কিন্তু আমরা স্ট্রেট বেরিয়ে এসেছি। সামনে এবার নেক্সট পড়বে ধূপগুড়ি। ওই সেম ন্যাশনাল হাইওয়ে 27 কন্টিনিউ করছি। এবার কোথাও একটু দাঁড়িয়ে খাবার খেতে হবে। ধারাই কুড়ি তো, ধারাই কুড়ি। মাঝখানে একটা ব্রেক নিয়েছি। উনি গ্রামের নামটা বললেন ধারাইকুড়ি। একজন বয়স্ক ভদ্রলোক আছেন, উনি দোকানের দায়িত্বে রয়েছেন, আপাতত রুটি বানাচ্ছেন আমাদের জন্য। আমরা এখন খেতে চলেছি রুটি তড়কা, তার সাথে ডিমের অমলেট। এটাই আজকে দুপুরের লাঞ্চ হবে। ব্রেকফাস্ট লাঞ্চ সব মিশিয়ে একাকার হয়ে গেছে। সামনে এখান থেকে একটা টোল জাস্ট পেরিয়ে এলাম। আমি তখন স্পেলিংটা দেখে প্রোনাউন্সিয়েশনটা ম্যাচ করতে পারছিলাম না, আর জিজ্ঞেস করে নিই একবার। টোলটার নাম কি বললেন? হুসরুডাঙ্গা, তাই তো? ওকে, সামনে ওটা ছিল হুসরুডাঙ্গা টোল। 3টে গাড়ি এখানে পরপর দাঁড়ানো। রিনা তখন থেকে চিড়া নিয়ে যাচ্ছে, দেখছি। কি করবে চিড়াগুলো? ওই যে বললাম ফর ব্যাকআপ, আমি এত স্ন্যাক্স এনেছিলাম, সেই তো আলটিমেটলি লেগে গেছে, তাই জন্য ব্যাকআপ নিয়ে যাচ্ছি। রাস্তায় কার কখন লাগে খিদে পায়, তারও কষ্ট হয়। এতক্ষণ এসে আমাদের সাথে ঝগড়া করলো যে ওকে জোর করে এখানে কেন নিয়ে আসলাম, একটা ভালো রেস্টুরেন্টে কেন দাঁড়ালাম না। এখানে তো রুটি তরকা খাচ্ছি। না, আমার রুটি খেতে আজকে ইচ্ছে করছিল না, অ্যাটলিস্ট ব্রেড টোস্ট বা কিছু খেলেই হতো। ট্রাভেল করবে, তাও অ্যাডভেঞ্চার ট্রাভেল, অফবিট জায়গায় যাবে, কিন্তু যা খাওয়ার আছে সেটার সাথে কোপ আপ করবে না। কালকে সারাদিন রুটি খেয়েছি তো, তাই জন্য আজকে ইচ্ছে করছে। রাত্রে তো ভাত আর চিকেন হলো। ঠিক আছে। আমি একটা জিনিস দেখেছি, এমনি নর্মাল বললে আর মুখটা ভার করে থাকে, যে ক্যামেরার সামনে দেখি তখন থেকে একটা স্মাইল চলে আসে। আমি এটা বুঝে গেছি, এটা হচ্ছে মেয়েদের একটা উইকনেস। তো এখন থেকে কোনো জিনিসে কনভিন্স করতে হলে আগে মুখের সামনে একটা ক্যামেরা ধরতে হবে। এদিকে হচ্ছে শ্রীরূপ, এদিকে হচ্ছে ঋষভ। ওরা দুজন এখন হিসাব করতে ব্যস্ত কালকে থেকে কি কি খরচা হয়েছে। এই অ্যাপটার নাম কি বললি?
সেটেল আপ, এটা জানা রইলো। এতদিন আমি স্প্লিট ওয়াইজ ইউজ করতাম, কিন্তু স্প্লিট ওয়াইজ এখন কস্টলি হয়ে গেছে বড্ড। আগে ফ্রি ছিল, এখন পেড অ্যাপ হয়ে গেছে। ওই 5-6টার মতো এন্ট্রি করতে ফ্রিতে করতে হয়, তারপরে পয়সা চায়। এটা নতুন অ্যাপ জানলাম, এটা আবার ইউজ করবো। তো ফাইনালি খাবার চলে এসছে, আর দুজন শুরুও করে দিয়েছে। বন অ্যাপেটেট। বন অ্যাপেটেড। এখানে বেশ ঘিয়ের গন্ধ আসছে, ঘি দিয়েছে না? খাওয়া কনসেন্ট্রেট করি এবার। বিশাল ইমোশনাল ডায়লগ দিয়ে ওকে ফাইনালি খাওয়ানো যাচ্ছে। একটা রুটি আর একটা তরকা, তাও তরকা পুরো খাবে না বলে দিয়েছে। এদের বলতে হয় না। খাওয়া দাওয়া সেরে এবার বেরিয়ে পড়েছি। এইবার একটু টাইমটা কভার করতে হবে, কারণ খেতে আমাদের একটু সময় লাগলো। তো বয়স্ক ভদ্রলোক খাবার খুব ভালো বানিয়েছিলেন। এই প্রথমবার আমি ঘি দিয়ে তরকা খেলাম, দারুণ বানিয়েছিলেন। তার সাথে রুটিও একদম গরম গরম, কিন্তু সবকিছুই একদম স্ক্র্যাচ থেকে বানানো, একমাত্র তরকাটা বাদে। তো অনেকটা সময় লাগলো, এক্সপেক্ট করিনি এতটা সময় লাগবে। বাকি ওনার সাথে কথা বলেও বেশ ভালো লাগলো। উনি মোটামুটি ভারতবর্ষের প্রচুর জায়গাতে ঘুরেছেন, পেহেলগাঁও থেকে শুরু করে অনেক জায়গার গল্প বললেন। ধূপগুড়ি এখান থেকে 9 কিলোমিটার, চলুন তাড়াতাড়ি কভার করি এবার। এই ভিডিওটাতে আরও এগোবার আগে একটা কথা বলে রাখি, আমরা ধূপগুড়ি থেকে ন্যাশনাল হাইওয়ে 27 ধরেই এগিয়েছি। অর্থাৎ ধূপগুড়ি থেকে রাইটটা নিয়ে ন্যাশনাল হাইওয়ে 27-এ খোলাই গ্রাম, তারপর সেখান থেকে গিয়ে ফালাকাটা, তারপর সোনাপুর, আলিপুরদুয়ার হয়ে আবার ন্যাশনাল হাইওয়ে 317-এ গিয়ে মিশেছি। কিন্তু আমাদের উচিত ছিল গুগলের সাজেশন মেনেই ন্যাশনাল হাইওয়ে 517-এ এগিয়ে ন্যাশনাল হাইওয়ে 27 এইখান থেকে এসে এখানে ডাইভার্ট হয়ে যাচ্ছে। এইখান থেকে 517 ধরে যদি এগিয়ে যেতাম, গোয়ারকাটা থেকে রাইট নিয়ে ন্যাশনাল হাইওয়ে 17 ধরতাম, সেটা যথারীতি বীরপাড়া, সেখান থেকে এগিয়ে জলদারপাড়া ন্যাশনাল পার্ক হয়ে হাসিমারা হয়ে আরও এগিয়ে বক্সা টাইগার রিজার্ভের ভেতর থেকে এসে কন্টিনিউ করতো। তো সেই ক্ষেত্রে আমাদের রাস্তা অনেক বেটার পেতাম। আর এই রাস্তাটা নেওয়ার ফল কি হয়েছিল চলুন আপনাদের হাতে নাতে দেখাই। কোচবিহার 57 কিলোমিটার, গুয়াহাটি 332, দিনহাটা 83 কিলোমিটার। ন্যাশনাল হাইওয়ে 27-ই আমরা কন্টিনিউ করছি। এখন অবধি আসছিলাম ন্যাশনাল হাইওয়ে 27 থেকে, আর এইখান থেকে এই দেখো রাইট টার্ন নেবো। এত সুন্দর রাস্তা দিয়ে আস্তে আস্তে এটা কি শুরু হলো? এটা ন্যাশনাল হাইওয়ে? আরে বাপ রে বাপ, 10-15 মিনিট থেকে চলছে। পুরো যতদূর চোখ যাচ্ছে সব এরকমই, যেরকম মুভিতে দেখে এসছি একদম। ওরও মনে হচ্ছে নর্থ ইস্টটা, মানে এন্ট্রি মারার আগেই ওখানে একটা মানুষ ছিপ ফেলে মাছ ধরছে, একজন জাল ফেলছে, সুন্দর একটা নদী, একটা বিয়ের জন্য সানাই বাজছে, ওইখানে সবাই জল তুলতে এসছে। দারুণ। লুক অ্যাট দিস ব্রিজ, প্রায় ভেঙে পড়ে যাওয়ার মতো অবস্থা। আর তার সামনে দেখছি একটা ট্রাক আটকে আছে। ট্রাকটা কি সাহসে যাচ্ছে ওখান থেকে? বাকি রাস্তার কন্ডিশন ওই সেম, খারাপ তো খারাপই রয়েছে, কিছু হয়নি, চল চল। গাড়িটা জাস্ট ওটা গাছের গুড়িতে ঠেকলো হালকা, গুড়ি ঠিক না, একটা মোটা ডাল। আমার নিচে এখন রয়েছে তোরসা নদী। সকালে এলাম তিস্তার উপর দিয়ে, এখন যাচ্ছি তোরসা নদীর উপর দিয়ে। বেশিরভাগটাই চর, কয়েকটা জায়গায় একটু জল রয়েছে, আর নিচ থেকে দেখছি অনেকগুলো নৌকাও যাচ্ছে। বিউটিফুল। উফ, এই দিকটা কিছু লাগছে, সূর্যের আলোটা পুরো চিকচিক করছে। পুরো মনে হচ্ছে পাহাড় থেকে কোনো বিচে চলে এসেছি। আমফান বা কোনো ঝড় হওয়ার পরে বিচের পাশে রাস্তাগুলো যেরকম হয়ে থাকে বালিতে ঢাকা, একদম অনুভব রয়েছে। ওরে বাপ রে বাপ। আবার সামনে একটু ভালো রাস্তা। তো একটু আগে শুধু খারাপ রাস্তায় ছিল, এবার একটু মেলানো মেশানো হচ্ছে আর কি। মজাক চল রা হ্যায়। কিছুক্ষণ মনেই হয়েছিল যে গেল আজকে প্ল্যান, সব কিছু গেল। রাস্তার যে অবস্থা, লিটারালি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। ঘন্টা দেড়েকেরও বেশি হবে। তো আবার একটু ভালো রাস্তা শুরু হলো। আলিপুরদুয়ার এখান থেকে 9 কিলোমিটার। আমি ভাবছিলাম এক্ষুনি ব্লগে বলবো যে ভাই ভুল করে ওই রাস্তায় কেউ এসো না। হোপ সো কে এইবার এটা একটু লাস্ট করে কিছুক্ষণ। প্লিজ ভাঙা রাস্তা, স্টে অ্যাওয়ে ফ্রম মি। কলকাতা যেমন লন্ডন হয়ে উঠেছে, ওখানে বিগ বেনের ঘড়ি আছে। আলিপুরদুয়ারও এখন লন্ডন হয়ে উঠছে আস্তে আস্তে, এই যেখানে বিগ বেনের ঘড়ি। স্ক্যান করবো।
এই ট্রিপের 4th রিফিল 1040 টাকা 26 পয়সা, 9.15 লিটার। এটা এক্সট্রা প্রিমিয়াম ভরালাম, আশা করছি মাইলেজটা একটু বেটার হবে। হ্যাঁ, এখানে কত বললো এটা? 113 করে না, একই প্রায়, এক্সট্রা প্রিমিয়ামটা একই। হ্যাঁ, মেঘালয় অ্যাকচুয়াল মেঘ দেখার আগে এই মেঘ যে কত দেখা বাকি। পাহাড় দেখা যাচ্ছে পিছন থেকে, রিনা বলছে পাহাড় দেখা যাচ্ছে। কোথা দিয়ে দেখলে? ও সামনে একটা আবছা রেখা দেখা যাচ্ছে পাহাড়ের, পাহাড় দেখতে গিয়ে আর পাহাড় বেরিয়ে গেল জাস্ট। বিশাল একটা গাড্ডা পেলাম। আরে দাঁড়া, পরে দেখছি পাহাড়। ন্যাশনাল হাইওয়ে 27 ধরে এসে এইখানটা একটা কানেক্টর আসছে, ডান দিকে চলে যাচ্ছে গুয়াহাটি, বাঁদিকে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, আর এদিকে কি হচ্ছে, ও এইভাবে ঘুরে ওইদিকে চলে গেল হচ্ছে শামুকতলা। আমরা যাব ডান দিকে গুয়াহাটির দিকে। আরে বল, আমরা এই হাইওয়েটা ধরে এলাম না কেন জলপাইগুড়ি থেকে? সেটাই তো প্রশ্ন। ও তো ডাইভারশনটা সিলেক্ট করেছে। চুমু দিস ওখানে গিয়ে দুটো। এখানে যে খুব ভালো অবস্থা তা না, বাট অ্যাটলিস্ট রাস্তাটা খুব চওড়া, গাড্ডা আছে কিন্তু কাটিয়ে যাওয়ার জায়গা পাচ্ছি। তাও ওইখানটা যেমন উঁচু নিচু, মানে পাহাড়ে এসে পৌঁছায়নি কিন্তু এখনো, কিন্তু পাহাড়ে যে বিভৎস রূপ দেখিয়ে দিয়েছে, পাহাড়ে অফ রোডিং আর ভয় লাগছে না। এই এখানেও কিছু কিছু প্যাচ মারাত্মক। ন্যাশনাল হাইওয়ে 27 এর সাথে মার্জ হয়েছে রাস্তাটা। আশা করছি এবার একটু ভালো রাস্তা পাবো। প্লিজ প্লিজ প্লিজ, এইটাই যেন থাকে। নো মোর সারপ্রাইজেস, নো মোর ডাস্ট ক্লাউডস, অ্যাকচুয়াল ক্লাউডস চাই এবার। তো ফার্স্ট অফ ন্যাশনাল হাইওয়ে 27, চারিদিকে এক্সটেনশনগুলো কি খেয়াল দেখালো। জাস্ট পেরোলাম গোয়াবাড়ি টোল প্লাজা, একটু দাঁড়ালাম গাড়িটায়, পিছন ব্যথা হয়ে গেছে। ওয়েলকাম টু কুচবিহার। বাজেভাবে বললাম, ওয়েলকাম শুড অলওয়েজ বি গুড, সো ওয়েলকাম টু কুচবিহার। সূর্য আবার এই দিগন্তের উপরে চলে এসছে, আর আমরা হয়ে গেছি বিধ্বস্ত। গাড়িটা এখানে রেখে এইখানে সামনে একটা ছোট্ট ধাবা রয়েছে, কি নাম? সুলেমান হোটেল। এটা হচ্ছে আসাম বর্ডার। একটু পরে গেলে বোধহয় আসাম চেকপোস্টটা পড়ছে। দাদাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন এটা একটি বর্ডার এলাকা, আসামের শ্রীরামপুর, আর বর্ডারের চেকপোস্টটা একটু এগিয়ে। মাছ নিডেড, খুব দরকার ছিল এটার। বাকি এটার বসার সেট আপটা খুব সুন্দর, খাটের মতো বানানো, উপরে ঠ্যাং তুলে বসে খাও, নাহলে শুয়ে পড়ো। এই যে শি শোয়িং হাউ ইটস ডান, দেখি শুয়েই পড়েছে। আর এখানে আমরা অর্ডার দিয়েছি লিকার চা, আসামের চা, ফুমেরে খা। দাদা বল। কে না না, আমি খাবো না। তোমারটা কিটা? লেবু ওই ও, আমার চাটা তো আমার হাতে না, মাথাই খারাপ হয়ে গেছে আমার। আমি আর ওই চাটাকে দেখিয়ে বলছি যে ওটা লেবু দেওয়ার কথা। পুরো খতম হয়ে গেছে আজকে মাথাটা। আমি হাতে চা নিয়ে ঘুরছি, উনি লেবু নিয়ে এসে বলছেন এটাই দেবো। আমি ওইখানে খাটের উপরে রিনার চাটা দেখি বলছি ওই তো ওখানে আছে। বারে গিয়ে কাউকে টাকিলা শট লাগাতে দেখেছেন? একটা মারে আর তারপরে পরপর রেডি থাকে। আর টাকিলা নাম্বার 1, এটা নাম্বার 2, ওটা নাম্বার 3। এই তিনটে মেরে এনার্জি নিয়ে আবার বেরোবো। আছে হ্যাঁ দেখালাম তো, একটা রানিং আর দুটো রেডি। চেকপোস্ট পেরিয়ে গেলাম, এবার আমরা অফিসিয়ালি আসামে। উফ, সামনে পুরো কুয়াশার মতো ধুলা উঠছে। আমার মিররের মধ্যে এত সুন্দর একটা সানসেট দেখা যাচ্ছিল এতক্ষণ, এবার জাস্ট গার্ড হয়ে গেল। তেলিপাড়া টোল প্লাজা, সকাল থেকে এটা 2, 3 কি 4 নম্বর টোল প্লাজা আজকে। আমরা যদি শিলিগুড়ি দিয়ে আসতাম তাহলে অবভিয়াসলি পাহাড়ের মধ্যে দিয়ে আসতে হতো, কারণ করোনেশন ব্রিজ নেওয়ার পথে অনেক পাহাড় পড়তো। যেহেতু আমরা জলপাইগুড়ি ফুলবাড়ি ওদিক থেকে ঘুরে এসেছি, এখন অবধি পাহাড়ের দর্শন হয়নি। তো সামনে এখন দেখতে পাচ্ছি আবছা আবছা পাহাড়টা শুরু হচ্ছে, দূরে একদম কুয়াশায় ঢাকা নীলাভ একটা হালকা পাহাড়ের লেয়ার দেখতে পাচ্ছি। দিন গেল, রাত হলো, সূর্য গেল, চাঁদ এলো। দারুণ লাগছে। আজকে বোধহয় পূর্ণিমা, বিশাল বড় চাঁদটা লাগছে। অ্যাকশন ক্যামেরা যেহেতু অ্যাঙ্গেলটা অনেক ওয়াইড করে দেয়, তাই হয়তো অনেক ছোট লাগবে, কিন্তু আমি চোখে দেখতে পাচ্ছি তো, নর্মাল যেরকম দেখি তার থেকে অনেক গুণ বড় লাগছে চাঁদটা। একটু আগে একদম দিগন্তের উপরে ছিল, অসাধারণ লাগছিল তখন, এখন আরো স্পষ্ট হলো, আরো উজ্জ্বল হলো, অন্ধকার যত ঘনিয়ে এলো। অন্ধকার নেমে এসছে,
আমার লাইট ব্যাক। তো সেটা আসার পর থেকে কনফিডেন্স আর মজা দুটোই বেড়ে গেছে, একদম এলাকা আলো করে দেয়। রাস্তার ডাইরেকশন হালকা চেঞ্জ হয়েছে, চাঁদ এখন এদিকে চলে গেছে। আর গুয়াহাটি প্রায় 190 কিলোমিটারের মতো দূরে এখান থেকে। দেখা যাক, গুয়াহাটি যাওয়ার তো প্ল্যান নেই, ওখান থেকে একটা ডাইভারশন আছে, কোথায় থাকা যায় দেখি। ন্যাশনাল হাইওয়ে 27 ছাড়ার এবার টাইম হয়ে গেছে, এবার ধরবো ন্যাশনাল হাইওয়ে 17। আমরা ডান দিকে ঢুকে পড়ছি। আমি রিয়েলি জানি না কতটা আমার সাউন্ড শোনা যাচ্ছে, কারণ গাড়ি এখন 100-র উপরে চলছে। অ্যান্ড NH17 ইজ বিউটিফুল। যখন থেকে NH17 ধরেছি, ইভেন NH17 ধরার মোটামুটি ঘন্টাখানেক আগে থেকে রাস্তাটা হঠাৎ করে বড্ড ভালো হয়ে গেল। দেখতেই পাচ্ছেন চওড়া লেন, প্রত্যেকটা জায়গায় প্রপারলি রিফ্লেক্টর লাগানো রয়েছে। হ্যাঁ, স্ট্রিট লাইটগুলো মিসিং রয়েছে। এর আগে দেখলাম টি-শেপ স্ট্রিট লাইটগুলো ছিল, কিন্তু কোনোটাই জ্বলছে না। বাট চালিয়ে আলাদা মজা পাচ্ছি। এই যে রিফ্লেক্টরগুলো মাঝখানে লাগানো, রেড, হোয়াইট আর এদিকে স্যাফরন কালার। লাস্ট 2-2.5 ঘন্টা যে রাইড হলো, সারা দিনে এরকম হয়নি। ওয়ারিচড়া যদি আজকে আমরা ডাইরেক্ট যেতে চাই, এখন ডিস্টেন্স বাকি 174 কিলোমিটার, কিন্তু লাস্টের একটা স্ট্রেচ বেশ ভালো রকমের অফরোড আছে, যে কারণে ওয়ারিচড়া হোমস্টে থেকে খুব পই করে সাবধান করে দিয়েছে রাত্রে যেন কখনোই আসার চেষ্টা না করি। অন্ধকারের মধ্যে একটু দাঁড়াতে হলো রাস্তাটা একটু বোঝার জন্য। আমরা এই রাস্তাটায় আসছিলাম, দিস ইজ NH17। এসে এই জায়গাটা একটা সার্কেল করে রাস্তাটা এই রাস্তায় কানেক্ট হলো, মানে এইভাবে ঘুরে এসে এই রাস্তাটা যে উঠেছি সেটা হচ্ছে এই রাস্তাটা যেটা আমার সামনে রয়েছে। তো এই টার্নটা একটু সাবধান থাকতে হবে, কারণ এইখানটায় আমি বেশ ভালোই স্পিডে ছিলাম, এখানে সে সাডেন একটা টার্ন শুরু হয়ে যায়। থ্যাংক গড গুগল ম্যাপে দেখছিলাম, আর কি কারণে শ্রীরূপ তখন গাড়িটাকে স্লো করেছিল, যে কারণে বেঁচে গেছি, নাহলে সোজা গিয়ে দেয়ালে লাগতো। তো এই জায়গাটা একটু সাবধান থাকতে হবে। এইভাবে ঘুরে এসে নেমে এই রাস্তাটা সোজা যাচ্ছে, সোজা গিয়ে আবার এইখান থেকে উঠে গিয়ে আমরা এই হাইওয়েটা ধরে নেব। অ্যান্ড বেস্ট পার্ট হচ্ছে এইখান থেকে গিয়ে আমরা উঠবো এই জায়গাটায়, নরনারায়ণ সেতু। এটা ব্রহ্মপুত্র নদীর উপরে গেছে, ব্রহ্মপুত্র নদীর উপরে এটা 3য় সেতু। বনগাই গাঁও, এই যেখান থেকে দেখাচ্ছে বনগাই গাঁও, দেখা যাচ্ছে কিনা জানি না, লাইটটা জ্বালাই। এই যে বনগাই গাঁও লেখা রয়েছে, এটা সামনে থেকে এই যে ঘুরপাক খেয়ে উঠছে, এখান থেকে আমরা এই ব্রিজের উপর দিয়ে যাবো। সো লেটস গো। এক জায়গায় দাঁড়িয়ে থাকলে গুগল ম্যাপ একটু পাগলামি করে। আমরা এক্ষুনি এই জায়গায় দাঁড়িয়ে কথা বলছিলাম, মানে এই দিকটাতে। আমরা এখন গুয়াহাটির দিকেই যাচ্ছি, একটু এগিয়ে বাঁ দিকে একটা ডাইভারশন পড়বে। সো লাইটটা জ্বালিয়ে নিয়ে একটুখানি, এই যে এই রাস্তাটা 500 মিটারে বলছে একটা লেফট টার্ন থাকবে, মানে জিলিপির প্যাচের মতো আমরা কি উঠে যাবো। এটা না, মোস্ট প্রবলি এটা। এই যে আমার কানে গুগল এখন কথা বলছে, এইটা কি এতগুলো কানেক্টর এখানে, বাপরে বাপ। হ্যাঁ, এটাই ম্যাচ করছে রাস্তাটা। দিনের বেলা আসলে কি ভালো ভিউ পেতাম। ওই দিকে দেখে বুঝতে পারছি পাহাড় রয়েছে, কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছি না। ফাইনালি আমরা ব্রহ্মপুত্র নদীর উপর থেকে যাচ্ছি। এটা হচ্ছে নরনারায়ণ সেতু। জানি না কেন একটা লাইট জ্বলছে না, খুব বাজে একটা ব্যাপার হলো এটা। মানে এত ভালো একটা ভিউ মিস করে গেলাম, এটা দুঃখ থেকে যাবে। দিনের বেলা হলে এইখান থেকে একটা ড্রোন উড়িয়ে কি ভিউ আসতো। ওফ, আমি আলটিমেটলি ব্রহ্মপুত্র নদীর উপর থেকে যাচ্ছি। আগে MTV সাউন্ড ট্রিপিং বলে একটা সিরিজ এসেছিল, সেটাতে মাজুলি জিয়াই রাখা বলে একটা গান ছিল। সেটার থেকে আমি পড়তে শুরু করি ওই গানটার মানে কি। তখন মাজুলি দ্বীপ কিভাবে গড়ে উঠেছে ব্রহ্মপুত্র নদীর উপরে, কিভাবে ধ্বংস হতে চলেছে, ব্রহ্মপুত্র নদী কিভাবে মাজুলি দ্বীপকে রাক্ষসের মতো গ্রাস করতে চলেছে আস্তে আস্তে। দারুণ সুন্দর একটা থিম। তো সেটা খুব মনে পড়ছে এখন। বিশাল বড় একটা ব্রিজ। দুঃখ এটাই যে ব্রিজটাকে দিনের বেলা এক্সপ্লোর করতে পারলাম না, আর ব্রহ্মপুত্র নদীকে একদম নিজের চোখে দেখতে পারলাম না। রাতে অন্ধকারে আমি শুধু জলটা দেখতে পাচ্ছি, উপরে চাঁদের আলো, আর তার উপরে জলটা ঝিলমিল করছে, টলটল করছে জল। কিন্তু
মেঘালয়তে যদি আপনারা এই রুটে আসেন, আমার মতো এরকম বোকামো, মানে নিজেকে গালাগালি দিতে ইচ্ছে করছে, এই বোকামোটা যেন কেউ প্লিজ না করেন। আজকের মতো বডিটাকে রিটায়ার করতে আর আমাদের যেতে হবে 7.3 কিলোমিটার। আগেই বলেছি আজকে যেখানে থাকতে চলেছি জায়গাটার নাম হচ্ছে দুধনাই, আসামের মধ্যে পড়ছে। আর একটা গভীর অরণ্যের মধ্যে দিয়ে এলাম। এই যে আবার শুরু হয়ে গেছে, মাঝখানটা একটা ফ্লাইওভারের কাজ চলছে, আর ডান দিকটা আবার জঙ্গলটা দেখা যাচ্ছে, বাদিকেও তাই। আর প্রত্যেকটা গাছের মধ্যে এরকম হোয়াইট পেন্ট করা, ইয়েলো, রেড, তারপর আবার ইয়েলো, তিনটে করে রিফ্লেক্টর লাগানো রয়েছে। ঠিক আছে, একবার ডেস্টিনেশনে পৌঁছাই এবার। ক্যামেরাটা জাস্ট অন করলাম আর একজন ফোনটাকে ধাপাস করে ফেললো, এসে ফেললাম। আচ্ছা, তো আমরা আজকে আমাদের বডি ফেলার মতো জায়গা পেয়ে গেছি। আজকে আমরা রয়েছি দুধনাই বলে একটা জায়গায়, আসামে পড়ছে এটা। কালকে এখান থেকে আমরা বেরিয়ে যাব মেঘালয়ের বাড়িচোড়া। ওইখানে যাওয়ার জন্য এত কষ্ট, এত বিপত্তি সবকিছু করা হয়েছে। হ্যাঁ, ফার্স্ট ডেতে আমরা একটুখানি ডিলে করেছিলাম, আর সেটা কভার আপ করতে, সেটার জন্য রেস্ট নিয়ে রিকভার করতে আমাদের সেকেন্ড ডেটাও একটু ডিলে হলো, যে কারণে কিছু সিনিক ভিউ আমরা মিস করলাম। নরনারায়ণ ব্রিজটাকে মিস করে গেলাম, রাত্রিবেলা এসছি তাই জন্য পুরো ভিউটা পেলাম না। নিচে ব্রহ্মপুত্র নদীর জলে আমি চাঁদের আলো করে চিকমিক করতে দেখছি, বাট পুরো চারিদিকে ভিউটা পেলাম না। লাস্টের রাস্তাটা মারাত্মক ভালো ছিল, NH17। এখানটায় দুধনাইতে আজকে 90% সব রুম বুকড। আমি এক দাদাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন এখন যেহেতু বিয়ে সিজন তো বেশিরভাগ লোক এসে রুম বুক করে নিচ্ছে। তো ফাইনালি আমরা একটা রুম পেয়েছি, এটা হচ্ছে ভুবানা হোমস্টে। ভুবানা মানে আর্থ, তো ভুবানা হোমস্টে, সেখানে আমরা একটা রুম পেয়েছি, ডাবল বেড। 4 জন আছি, ম্যানেজ করে এই রুমেই আমাদের থাকতে হবে। রিনার জন্য আজকে সেপারেট রুম পাইনি। বাকি রুমটা আমাদের পড়লো 1000 টাকা। রুমটা একবার দেখাই। এটা হচ্ছে এন্ট্রান্স, এদিকে লং একটা প্যাসেজ, এখানে শাল গাছে ভর্তি, আর ওখানে বনফায়ারের ব্যবস্থাও আছে। ওইখানে দাদারা অলরেডি আগুন জ্বালিয়েছে, আমরা গিয়ে একটু পরে জয়েন করবো যেটুকু টাইম পাবো। বাইকগুলো বাঁদিকে পার্ক করা আছে, আর এইখানে হচ্ছে আমাদের রুম। ঢুকেই দুটো বেড। অলোকে আমি প্রি ইনভিটেশন। এখানে একটা স্ট্যান্ড রয়েছে হেলমেট ফেলমেট টাঙিয়ে রাখার জন্য, একটা বেসিন, আর এদিকে বাথরুম। ওই যে উকি দিয়ে আছে গিজার। তো পারফেক্ট এমিনিটি। অ্যান্ড সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে পুরো জিনিসটা আমাদের পড়লো 1000 টাকায়। তো দুধনাইতে এসে আমাদের থাকা পার হেড 250 টাকায় ডান। বাকি আর কি, এখন বসে কিছু কাজ রয়েছে, যেমন লাগেজগুলোকে আনপ্যাক করতে হবে। আনপ্যাক বলতে নিজেদের আজকের এসেনশিয়াল জিনিসগুলোকে বের করে আবার বাকিটাকে প্যাক করতে হবে। বাইকে একটা ইস্যু হয়েছে, সামনে যে মাডগার্ডটা রয়েছে ওখানে একটা এক্সটেন্ডেড লাগিয়েছিলাম, একটা মাডগার্ডের এক্সটেনশন ছিল, আপনাদের দেখিয়েছিলাম যখন অ্যাক্সেসরিজ ইনস্টল করাচ্ছিলাম, তখন একটা অ্যাক্সেসরিজ আমরা ইনস্টল করিয়েছিলাম সামনে আর পিছনে। তো সামনেরটা খুলে চলে এসছে। রাস্তার কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন, মানে অস্বাভাবিক আর কি, এটা হওয়ারই ছিল। তো আর বাড়ানোর মতো বোধহয় কিছু নেই। সারাদিনের জার্নি দেখালাম, কিভাবে এক্সস্টেড হয়েছি, কিভাবে পুরো ব্যাপারটা সাফার করেছি দেখলেনি। এই মানুষটা এখনো সাফার করছে, বিভৎস খিদে পেয়েছে মানুষটার। রাস্তায় একটা জায়গা অলমোস্ট দাঁড়িয়েও পড়েছিল, আমি বললাম যে না ভাই ঘুম পেয়ে যাবে, আগে চল ডেস্টিনেশনে যাই বলে নিয়ে চলে এসেছি। তো এইখানে এসে খাওয়ার অর্ডার করলাম 4 জনের জন্য চিকেন রাইস, আর হাঁস পাওয়া যায়, পর্ক পাওয়া যায়, কি না পাওয়া যায়। মানে আসামে এসে এবার বেশ ফুডি হয়ে নিজেকে একটা ভালো ফিল করছি। এই ছেলেটাও তাই। সরি, আমি আপার হাফ দেখিয়েছি, কিন্তু আমি আপার হাফ দেখিয়েছিলাম। স্টোরিটা এই অবধি থাক, কালকে সকালে বেরিয়ে এই জায়গাটা দেখাবো আপনাদের। তারপর এখান থেকে জার্নি স্টার্ট করে আমরা যাচ্ছি বাড়িচোড়া। কালকেও ছিলাম যদিও, আজকে এক্সাইটমেন্ট লেভেল একটু ডাউন হয়েছে, আশা করছি কালকে সেটা রিস্টোর হবে। স্টে টিউনড, এইভাবেই সাপোর্ট করবেন। অ্যান্ড হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নাহলে এরকমভাবে স্টোরি মিস হয়ে যাবে। আবার দেখা হচ্ছে, বাই বাই বলে দে একটু। নিশ্চয় দেখাবো হাফ প্যান্টে টু টু।